আচ্ছা, আজকে আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং এই পার্টিকুলার সাবজেক্টের একটা ওভারভিউ মূলত দেখতে চাইছি। সেখানে আমরা ইমেজ প্রসেসিং বলতে আমরা কি বুঝি, বা ইমেজ বলতে আমরা কি বুঝি, ডিজিটাল ইমেজ বলতেই বা আমরা ঠিক কি বুঝি, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আর তারপরে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ডিজিটাল ইমেজ প্রসেসিং সেটা আমরা একটু দেখব। যদিও এর পরে অ্যাজ পার বুক আমাদের ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের অ্যাপ্লিকেশান এরিয়াগুলো পড়ার কথা, কিন্তু আমরা শুধু অ্যাপ্লিকেশান এরিয়াগুলোকে পয়েন্ট আউট করব যে কোন কোন জায়গায় ডিজিটাল ইমেজ প্রসেসিং আমরা কাজে লাগাই। আর তারপরে আমরা কিভাবে একটা ডিজিটাল ইমেজকে প্রসেস করতে পারি, বা প্রসেস করার পরে আমরা কি করতে পারি, সেটার জন্য যে ওয়ার্ক ফ্লো সেইটা নিয়ে আলোচনা করব। কেমন? তো শুরু করা যাক। দেখো, আমরা প্রথম যেটা ভাবতে চাইছি সেটা হচ্ছে যে ইমেজ প্রসেসিং বলতে আমরা ঠিক কী বুঝবো। আমাদের এই পুরো আলোচনাটায় ইমেজ প্রসেসিং বলতে কোন ধরনের কাজগুলোকে রেফার করা হবে। তো কোনো একটা ইমেজকে প্রসেস করার যে কাজ, সেগুলো মূলত দুটো পার্সপেক্টিভে হতে পারে। যেখানে দেখো, তোমাকে কোনো একটা ইমেজ দিয়ে দেওয়া হবে, সেই ইমেজটার যে পারসেপচুয়াল ভিউ, মানে তোমার চোখে ইমেজটার যে ভিউ, বা তোমার চোখে ইমেজটার যে ভিজুয়াল কোয়ালিটি, সেইটার ইমপ্রুভমেন্টের কথা ভাবা হবে। দেখো, আমি এখানে তিনটে ছবি দেখিয়েছি। তার মধ্যে লেফট হ্যান্ড সাইডে আমরা একটা মাদারবোর্ডের ছবি দেখতে পাচ্ছি। মাঝখানে দেখো একটা ড্রাগ স্ট্রিপ এর ছবি দেখতে পাচ্ছি। আর একদম রাইট হ্যান্ড সাইডে দেখো কয়েকটা বটলস উইচ আর ফিল আপ উইথ সাম লিকুইড, সেটা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি এই মাঝখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটার কথা ভাবি, তাহলে আমরা দেখো এটা অ্যাপারেন্টলি খানিকটা আন্দাজ করতে পারবো যে এটার যে ভিজুয়াল কোয়ালিটি, সেটা হয়তো আমার চোখে ততটা ভালো নয়। মানে আমার ছবিটা দেখে মনে হচ্ছে যে ছবিটার কোয়ালিটি খুব একটা ভালো নয়। এটা কিন্তু আমি একদম লেম্যান পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে বলছি, যে একটা ছবি তোমাকে দেখানো হলো, তুমি সেই ছবিটা দেখে মনে করলে যে ছবিটার ভিজুয়াল যে কোয়ালিটি বা পারসেপচুয়াল যে কোয়ালিটি, সেটা ততটা ভালো নয়। মানে ছবিটা হয়তো হেজি, বা ছবিতে হয়তো কিছু নয়েজ রয়েছে, বা ছবিটা হয়তো একটু ব্লার হয়ে গেছে, এরকম কিছু একটা। তো তোমাকে দেখো, এই ধরনের অ্যাপ্লিকেশান এরিয়াতে তোমাকে এই ধরনের অ্যাপ্লিকেশান এরিয়াতে মূলত একটা ছবি দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমার যে ইমেজ প্রসেসিং মডিউল, তার কাজ হবে ইনপুট হিসেবে ওই ছবিটাকে নিয়ে তার ওপর ফার্দার কিছু প্রসেসিং করা। সেটা কিভাবে করে, বা প্রসেসিং বলতে আমরা কি বোঝাই, সেটা আমরা পরে আসব। আপাতত ভাবা যে আমাকে যদি একটা ছবি ইনপুট হিসেবে দিয়ে দেওয়া হয়, সেই ছবিটার ওপর আমরা কিছু প্রসেসিং করব, এবং করার পরে আমরা আলটিমেটলি একটা ছবিকেই আউটপুট হিসেবে জেনারেট করব। আমরা একটা ছবিকেই আউটপুট হিসেবে জেনারেট করব, যেখানে আমার আউটপুট ইমেজের যে ভিজুয়াল কোয়ালিটি সেটা ইনপুট ইমেজের তুলনায় বেটার হবে। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশান এরিয়া অফ ইমেজ প্রসেসিং। ওয়ারাস আর একটা অ্যাপ্লিকেশান এরিয়াতে দেখো আমরা ভাবছি যে আমি এই রাইট হ্যান্ড সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি, সেই ছবিটায় দেখো আমরা কিছু বটলের ছবি দেখতে পাচ্ছি, যেটাতে কিছু লিকুইড ভরা রয়েছে। সেখানে আমরা দেখো একটা এমন বটলকেও দেখতে পাচ্ছি যেটা সম্পূর্ণ ফিল আপ করা নেই। এবার ধরে নেওয়া যাক এটা কোনো একটা অটোমেটিক বটল ফিলিং প্লান্ট এর কোনো একটা পার্টিকুলার সিচুয়েশানে, মানে কনভেয়ার বেল্টের ওপর দিয়ে ধরো বটলসগুলো যাচ্ছে, তাতে কোনো একটা লিকুইড ফিল আপ হচ্ছে, তারপরে লেবেলিং হচ্ছে, প্যাকেজিং হচ্ছে, অ্যান্ড সো অন। এরকম কোনো একটা অটোমেটেড বটল রিফিলিং বা বটল ফিলিং কোনো একটা প্লান্ট, তার
কোনো একটা গিভেন পয়েন্ট অফ টাইমে ওই কনভেয়ার বেল্টের ওপর যে বটলসগুলো ফিল আপ হয়েছে বাই সাম লিকুইড, তার একটা কোনো পার্টিকুলার পয়েন্ট অফ টাইমের ছবি। এবার যেহেতু দেখো আমরা এই প্লান্টটাকে অটোমেটিক প্লান্ট বলে মনে করছি, সেজন্য নিশ্চয়ই একটা করে এরকম বটল ফিল আপ হলো, সেটা সম্পূর্ণ ফিল আপ হলো কি না বা আদৌ কিছুটা ফাঁকা থেকে গেল কি না, এটা দেখাটা আমি ম্যানুয়ালি করব না। অবভিয়াসলি যদি আমি ম্যানুয়ালি কাজটা করি তাহলে তো আর আমরা এটাকে অটোমেটিক ফিলিং প্লান্ট বলে ভাববো না। তো সেক্ষেত্রে আমরা কিরম চাইছি না, আমরা কোনো একটা পার্টিকুলার জায়গায়, ধরো এই যে বটলসগুলো কনভেয়ার বেল্টের ওপর দিয়ে যাচ্ছে তার একটা ছবি নেব। সেই ছবিটাই হয়তো এই রাইট হ্যান্ড সাইডে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেরকম একটা ছবি হবে। সেই ছবিটার ওপর কিছু ধরনের ইমেজ প্রসেসিং টাস্ক অ্যাকমপ্লিশ করে আমাকে এই ডিসিশনটা নিতে হবে যে বটলগুলো কি সম্পূর্ণ ফিল আপ হয়েছে নাকি সম্পূর্ণ ফিল আপ হয়নি। তাহলে এই যে ডিসিশনটা আমরা নিচ্ছি সেটাকে আমরা ইমেজ প্রসেসিংয়ের আরেকটা অ্যাপ্লিকেশন এরিয়া বলে মনে করি। এবার দেখো এখানে আগের বারের মতন কিন্তু হচ্ছে না, মানে তুমি ইনপুট হিসেবে ডেফিনেটলি একটা ছবি দিচ্ছ, কিন্তু আউটপুটে কিন্তু তুমি ছবি পাচ্ছ না। মানে তোমার ইনপুটটা ইমেজ, আউটপুটটা কিন্তু কোনো ইমেজ নয়, রাদার আউটপুটটা সাম কাইন্ড অফ ডিসিশন, যেখানে তুমি বলছো যে ইয়েস বটল নাম্বার 1 ইজ টোটালি ফিল্ড, bottle number 2 is totally filled, bottle number 3 is partially filled, and maybe this percentage of the bottle is not filled, and so on. তো আমরা এরকম ধরনের তাহলে যদি কোনো অ্যাপ্লিকেশান পাই যেখানে একটা ইমেজকে ইনপুট হিসেবে দেওয়া হবে এবং সেই ইমেজটার ওপর কোনো ধরনের প্রসেসিং করে আমরা কোনো ইনফরমেশন বা আমরা কোনো ডিসিশন এক্সট্র্যাক্ট করব বা ডিসিশন জেনারেট করব, সেটাকেও তাহলে আমরা ইমেজ প্রসেসিংয়ের আরেকটা অ্যাভিনিউ বা আরেকটা এরিয়া অফ অ্যাপ্লিকেশান বলে মনে করব। তাহলে আমরা দেখো বললাম দুটো ধরনের মেজর অ্যাপ্লিকেশানকে আমরা ইমেজ প্রসেসিং টাস্ক বলে মনে করতে পারি। যেখানে প্রথম ধরনের অ্যাপ্লিকেশান টাস্কের ক্ষেত্রে তুমি ইনপুট হিসেবে একটা ইমেজ দেবে, সেই ইমেজটার ভিজুয়াল কোয়ালিটির কিছু ইমপ্রুভমেন্টের কথা ভাবা হবে এবং ইমপ্রুভমেন্ট হলে তুমি আউটপুট হিসেবেও একটা ইমেজ পাবে উইথ রিলেটিভলি বেটার কোয়ালিটি। আর আরেকটা ধরনের অ্যাপ্লিকেশান এরিয়ায় আমরা বললাম যে আমরা ইনপুট হিসেবে একটা ইমেজ দেবো, সেই ইমেজটার ওপর কোনো ধরনের প্রসেসিং করে আমরা ইমেজ সংক্রান্ত বা রিলেটেড টু ইমেজ কিছু ইনফরমেশান এক্সট্র্যাক্ট করবো বা ডিসিশন এক্সট্র্যাক্ট করবো, এবং এই দুটোকেই আমরা তাহলে প্রিন্সিপাল অ্যাপ্লিকেশান এরিয়া অফ ইমেজ প্রসেসিং বলে মনে করব। এবার আমরা দেখো এই ওভারভিউয়ের জায়গাটায় এই অ্যাপ্লিকেশান এরিয়া দুটোকে মাথায় রেখে তাহলে ঠিক কী কী শিখতে চাইছি বা কী কী নিয়ে আলোচনা করতে চাইছি। ফার্স্ট আমরা জানতে চাইছি হোয়াট ইজ দ্য স্কোপ অফ দ্য ফিল্ড কল্ড ইমেজ প্রসেসিং। আমরা ইমেজ প্রসেসিংয়ে কী নিয়ে কাজ করব সেটা আমরা জানতে চাইছি। সেটা অলরেডি আমরা আলোচনা করলাম যে আমরা ইমেজ প্রসেসিং এই জায়গাটায় মূলত দুটো জায়গা নিয়ে ভাবতে চাইছি, যেখানে প্রথম জায়গাটায় আমরা ইনপুট হিসেবে একটা ইমেজ দেবো, আউটপুটেও একটা ইমেজ পাবো, আর দ্বিতীয় জায়গাটায় আমরা ইনপুট হিসেবে ইমেজ দিলেও আউটপুটে অ্যাজ সাচ কোনো ইমেজ পাবো না, রাদার ইমেজ থেকে পাওয়া কিছু ইনফরমেশান পাবো। এই জায়গাটা হয়ে যাওয়ার পরে আমাদের প্র্যাকটিক্যালি তাহলে জানতে হবে যে ইমেজ বলতে কী বোঝায়, ডিজিটাল ইমেজ বলতেই বা কী বোঝায়। যদি এই দুটো জেনে নেওয়া যায় তাহলে আমরা জানতে পারবো যে ইমেজ প্রসেসিং বলতে কী বোঝায়। সেটা হয়ে গেলে আমরা একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ডিজিটাল ইমেজ প্রসেসিং সেইটা নিয়ে খানিকটা আলোচনা করব। আর তারপরে আমরা জেনারেল পারপাস ইমেজ প্রসেসিং সিস্টেমের ক্ষেত্রে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো অ্যাকমপ্লিশড হয় বা যে সমস্ত কম্পোনেন্টসগুলো সাধারণত কাজ করে সেইটাকে নিয়ে আলোচনা করব। কেমন?
তো আমরা যদি ফর্মালি দেখো ইমেজ প্রসেসিং এই জায়গাটা আলোচনা করতে গিয়ে সবার প্রথমে ইমেজ বলতে কি বোঝায় এটাকে একটু ফর্মালি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বলবো যে ইমেজ বলতে আমরা মূলত একটা টু ডাইমেনশনাল ফাংশনকে রেফার করতে চাইছি, যেটাকে আমরা নোটেশনালি ডিনোট করছি অ্যাজ এফ অফ এক্স কমা ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে স্পেশিয়াল কোঅর্ডিনেট বা কার্টেশিয়ান কোঅর্ডিনেট, আর এফ অফ এক্স ওয়াই মানে ফাংশনাল ভ্যালু অ্যাট দ্য কোঅর্ডিনেট এক্স ওয়াই সেটা হচ্ছে ওই পার্টিকুলার কোঅর্ডিনেটে কোনো একটা ইন্টেন্সিটি ভ্যালু বা তার অ্যামপ্লিটিউড। কেমন? আবার বলছি যে আমরা ইমেজ বলতে একটা টু ডাইমেনশনাল ফাংশনকে রেফার করছি, আমরা নোটেশনালি সেটাকে দেখো বলছি এফ অফ এক্স কমা ওয়াই, যেখানে এক্স ওয়াই পেয়ার এটা মূলত একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটকে রেফার করছে, এবং আমরা ওই কার্টেশিয়ান কোঅর্ডিনেটে ওই এক্স ওয়াই কোঅর্ডিনেটে এফ অফ এক্স ওয়াই এটাকে মূলত অ্যামপ্লিটিউড অফ ইন্টেন্সিটি বা অ্যামপ্লিটিউড অফ গ্রে লেভেল বলে মনে করছি। এবার দেখো সেটা যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে ভাবি, এই লেফট হ্যান্ড সাইডে দেখো আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা অরিজিনাল অবজেক্টের একটা ইমেজ। তো আমরা সবার প্রথমে ধরে নিয়েছি যে এই অরিজিনাল অবজেক্টের যে আমরা ইমেজটা পেলাম সেটাকে আমরা একটা গ্রিড সিস্টেমে somehow logically represent করেছি। গ্রিড সিস্টেম মানে ডেফিনেটলি there are some rows and each of the rows contain some columns। বাঁদিকের ছবিটার দিকে যদি তাকানো যায় তাহলে দেখো সেখানে অরিজিনাল অবজেক্টের যে ইমেজ সেটাকে একটা টু ডাইমেনশনাল গ্রিড সিস্টেমে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেক্ষেত্রে আমরা তাহলে প্রথম যে সেলটা মানে টপ লেফট হ্যান্ড কর্নারের যে সেলটা, সেই সেলটার যে পজিশন সেটাকে হয়তো 1 1 বা 0 0 বলে ভাবছি। ফার্স্ট রোয়ের দেখো সেকেন্ড কলামে যে সেলটা সেটাকে আমরা হয়তো আইদার 1 2 অথবা 0 1 বলে ভাবছি, এবং আমি যদি মনে করি যে এখানে হয়তো 10টা রো এবং 10টা কলাম আছে, তাহলে ওই 10টা রোয়ের প্রত্যেকটা রোকে আমরা একটা নন নেগেটিভ ইন্ডেক্স দিয়ে আইডেন্টিফাই করছি, 10টা কলামের প্রত্যেকটাকে একটা নন নেগেটিভ ইন্ডেক্স দিয়ে আইডেন্টিফাই করছি, এবং সেটা করলে দেখো প্রত্যেকটা সেলের একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট পাওয়া যাচ্ছে। এইবার এই যে আমরা একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট পেলাম, সেই কার্টেশিয়ান কোঅর্ডিনেটে বা সেই সেলটায় আমরা একটা ইন্টেন্সিটি ভ্যালু পাবো, আমরা একটা অ্যামপ্লিটিউড অফ মানে সাম অ্যামপ্লিটিউড পাবো। সেই অ্যামপ্লিটিউডের যে কালেকশন বা সেই ইন্টেন্সিটি ভ্যালুগুলোর যে কালেকশন সেটাকে আমরা তাহলে ইমেজ বলে মনে করব। এখানে কিন্তু আমি ডিজিটাল ইমেজ শব্দটা দেখো ব্যবহার করিনি, আমি শুধু ইমেজ পাবো বললাম। আমি বললাম যে এক্স কমা ওয়াই যদি একটা গিভেন কার্টেশিয়ান কোঅর্ডিনেট হয়, তাহলে সেই কার্টেশিয়ান কোঅর্ডিনেটে কোনো একটা পার্টিকুলার অ্যামপ্লিটিউড পাবো, সেই অ্যামপ্লিটিউডটা কত হবে এটা নিশ্চয়ই ওই এফ অফ এক্স কমা ওয়াই বলে ফাংশনটা ডিফাইন করবে বা ডিটারমাইন করবে। এবং আমরা তাহলে এক্সের যে ডোমেন অফ ডেফিনিশন বা এক্সের যে রেঞ্জ মানে এক্সের ভ্যালু যত থেকে যত অবধি যেতে পারে, বা ওয়াইয়ের যে দেখো ডোমেন অফ ডেফিনিশন মানে ওয়াইয়ের ভ্যালু যত থেকে যত অবধি যেতে পারে, এই প্রত্যেকটা পসিবল কার্টেশিয়ান কোঅর্ডিনেটে তাহলে যত ধরনের এরকম অ্যামপ্লিটিউড পাচ্ছি তাদের যে কালেকশন সেটাকে একটা ইমেজ বলে মনে করব। কেমন? এবার প্রসঙ্গক্রমে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই ইন্টেন্সিটি ভ্যালুগুলো কীরকম হবে, স্বাভাবিকভাবেই আমি তাহলে বলবো যে এই যে ইন্টেন্সিটি ভ্যালু দ্যাট ইজ এফ, সেগুলো অবভিয়াসলি ফাইনাইট হবে। কারণ দেখো তুমি যে গ্রিড সিস্টেমটার কথা ভাবছো সেই গ্রিড সিস্টেমটায়
নাম্বার অফ রোজ এবং নাম্বার অফ কলামস এটা নিশ্চয়ই ফাইনাইট। তাহলে নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস যদি ফাইনাইট হয়, তাহলে নিশ্চয়ই নাম্বার অফ সেলস ফর্মড বাই দ্যাট পার্টিকুলার গ্রিড সিস্টেম সেটাও ফাইনাইট। কিন্তু এই স্পেসিফিক এবং ফাইনাইট নাম্বার অফ সেলেতে যে ইন্টেন্সিটি ভ্যালুগুলো আমরা ওই ফাংশনটার মাধ্যমে পাচ্ছি, মানে এফ ভ্যালু যেগুলো পাচ্ছি, সেগুলো দেখো আইদার রিয়েল হতে পারে, মানে কোনো একটা রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু অ্যাটেন্ড করবে এরকম হতে পারে, অথবা সেগুলো ডিসক্রিট হতে পারে। মানে ডিসক্রিট মানে আইসোলেটেড ভ্যালু নেবে, অথবা সেগুলো কন্টিনিউয়াস ভ্যালু নেবে। তো যদি ওই অ্যাম্পলিচিউডগুলো ডিসক্রিট কোয়ান্টিটি হয়, ওই অ্যাম্পলিচিউডগুলো ডিসক্রিট কোয়ান্টিটি হয়, তাহলে সেটাকে আমরা বলবো ডিজিটাল ইমেজ। আর ওই অ্যাম্পলিচিউড ভ্যালুগুলো যদি কোনো একটা রেঞ্জের মধ্যে কিছু একটা হয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যানালগ ইমেজ। এবার ওই অ্যাম্পলিচিউডগুলো কত থেকে কতর মধ্যে হবে বা কীরকমই বা ভ্যালু নেবে, সেটার ওপর বেস করে তাহলে নিশ্চয়ই ইমেজের ধরনটা ডিটারমাইন্ড হবে। আমি জাস্ট ভাবার জন্য তোমাদের বলছি। ধরো আমি এই যে লেফট হ্যান্ড সাইডে যে গ্রিড সিস্টেমটা দেখতে পাচ্ছি, ধরো আমি বললাম যে এখানে প্রত্যেকটা সেলেতে যে ভ্যালুগুলো আমরা পেতে পারি সেগুলো 0 থেকে 255-র মধ্যে কিছু একটা। এবার দেখো, যেই তুমি বলছো যে আ ভ্যালু অর অ্যান ইন্টেন্সিটি ভ্যালু মে লাই উইদিন দ্য রেঞ্জ 0 to 255, তুমি নিশ্চয়ই একটা তাহলে রিয়েল রেঞ্জের কথা বলছো। সেখানে তাহলে দেখো এই অ্যাম্পলিচিউডের ভ্যালুটা 12.36 হতে পারে, মেবি 11.39 হতে পারে, 123.58 হতে পারে, 37.0 হতে পারে, অ্যান্ড সো অন। যদি কোনো একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে, আমি যেরকম বললাম 0 থেকে 255-র মধ্যে কিছু একটা হবে, যদি কোনো একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু ওই এফ অ্যাটেন্ড করে, তাহলে আমরা সেটাকে বলবো কন্টিনিউয়াস ভ্যালিউস অফ অ্যাম্পলিচিউডস। কোরেসপন্ডিংলি ইমেজটাকে আমরা তাহলে বলবো অ্যানালগ ইমেজ। আর যদি সেটা না হয়, ধরো আমি বললাম যে প্রত্যেকটা অ্যাম্পলিচিউড ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আপ টু 255 হতে পারে, এরকম যদি বলি, তাহলে দেখো নিশ্চয়ই সেটা কিছু ডিসক্রিট কোয়ান্টিটির কালেকশন হবে। 0 to 255 যে কোনো ডিসক্রিট কোয়ান্টিটির কালেকশন হবে, মানে মোট 256 রকমের ভ্যালুর মধ্যে কিছু একটা হবে। যদি হয়, তখন সেটাকে আমরা তাহলে ডিজিটাল ইমেজ বলে রেফার করব। এবং সেক্ষেত্রে দেখো আমরা বলবো যে একটা ডিজিটাল ইমেজ মূলত কিছু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টসের একটা কালেকশন, যেখানে সেই প্রত্যেকটা এলিমেন্টের একটা ভ্যালু আছে এবং এই ভ্যালুটা কোনো একটা স্পেশিয়াল কোঅর্ডিনেট লোকেশন এর সাথে রিলেটেড রয়েছে। সেক্ষেত্রে এই যে এলিমেন্টগুলো কোনো একটা পার্টিকুলার কোঅর্ডিনেট লোকেশানে থাকা একটা কোনো পার্টিকুলার ভ্যালু, এই যে ভ্যালুগুলো, এগুলোকে আমরা তাহলে পিকচার এলিমেন্ট বা ইমেজ এলিমেন্ট বা পিকচার এলিমেন্টের অ্যাব্রিভিয়েশন, দ্যাট ইজ পেল, অথবা পিক্সেলস বলে রেফার করব। যেমন সেক্ষেত্রে বুঝতেই পারছি যে যদি ওটা একটা অ্যানালগ ইমেজ হয়, তাহলে পিক্সেল ভ্যালুগুলো নিশ্চয়ই একটা রিয়েল রেঞ্জের মধ্যে কিছু একটা হবে। আর যদি ওটা একটা ডিজিটাল ভ্যালু হয়, মানে ডিসক্রিট ইমেজ হয় বা ডিজিটাল ইমেজ হয়, তাহলে এই পিক্সেলগুলো নিশ্চয়ই একটা কোনো রেঞ্জের মধ্যে তো হবেই, কিন্তু সেই রেঞ্জটা রিয়েল রেঞ্জ হবে না। সেই রেঞ্জের মধ্যে ও তাহলে কিছু স্পেসিফিক ভ্যালু অ্যাটেন্ড করবে, 0, 1, 2, 3 অ্যান্ড সো অন। এইবার দেখো, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। আমি ভাবতে বলছি যে আমরা একটা ডিসক্রিট বা ডিজিটাল ইমেজ নিয়েই কাজ করছি, যেখানে আমরা ধরে নিচ্ছি যে আমি
এই যে প্রত্যেকটা পিক্সেল, সেখানে আইদার একটা 0 ভ্যালু পাবো অথবা আমি একটা 1 ভ্যালু পাবো। এটা আমি ধরে নিচ্ছি যে আমি একটা আইদার 0 ভ্যালু পাবো অথবা একটা 1 ভ্যালু পাবো করেসপন্ডিং টু আ সার্টেন লোকেশন। মানে আমাকে ধরো বলে দেওয়া হলো 0th রো 0th কলামে যে ভ্যালুটা আছে সেটা 1, 0th রো মেবি 1th কলাম মানে সেকেন্ড সেল ফার্স্ট রো, এখানে যে ভ্যালুটা আছে দ্যাট ইজ 0। এরকম যদি দেখো আমাকে ওই পিক্সেলগুলো শুধুমাত্র 0 বা 1এই দিয়ে দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ অথবা বাইনারি ইমেজ বলে ভাববো। এবার দেখো এখানে বাঁদিকে যে ছবিটা আমি দেখাচ্ছিলাম সেটার ইকুইভ্যালেন্ট ডান দিকে একটা ডিজিটাল ইমেজ আমি দেখাচ্ছি, কিন্তু এই ডিজিটাল ইমেজটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ নয়। মানে এখানে আমি যে পিক্সেলগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখো শুধু সাদা বা শুধু কালো নয়, এরকম কিছু পিক্সেল রয়েছে যেগুলো পুরো কালো অথবা পুরো সাদা অথবা তুলনামূলকভাবে কম কালো মানে কম ব্ল্যাক অথবা তুলনামূলকভাবে কম হোয়াইট বা কম সাদা এরকম। তো সেক্ষেত্রে আমরা ভাবছি যে এই যে পিক্সেলগুলো, এই পিক্সেলগুলো যদি 0 থেকে মেবি 255 এর মধ্যেকার ইন্টিগ্রাল ভ্যালুগুলোকে অ্যাটেন্ড করে এবং সেখানে আমরা যদি 0 বলতে মেবি 0 বলতে ব্ল্যাক আর 255 বলতে যদি আমরা হোয়াইটকে রিপ্রেজেন্ট করি, এটা উল্টোটাও হতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি 0 মানে হচ্ছে ব্ল্যাক আর 255 মানে হচ্ছে হোয়াইট। এটা যদি ধরে নিই তাহলে দেখো হয়তো এই পার্টিকুলার সেলটায় যেখানে আমার মাউস পয়েন্টারটা এই মুহূর্তে পয়েন্ট করলো, সেখানে আমরা একটা রিলেটিভলি কম ব্ল্যাক বা ইভেন রিলেটিভলি কম হোয়াইট বা নট হোয়াইট এরকম একটা কোনো পিক্সেল ভ্যালুকে দেখতে পাবো, যার করেসপন্ডিং ইন্টেন্সিটি ভ্যালুটা মেবি হয়তো 120 হবে। সেক্ষেত্রে যদি আমাকে এরকম কোনো একটা ইমেজ দেওয়া হয় যে ইমেজটাতে থাকা প্রত্যেকটা পিক্সেল ভ্যালু 0, 1, 2, 3 আপ টু 255 এরকম 256খানা লেভেল বা ভেরিয়েশনের মধ্যে কিছু একটা হয়, যাতে নাকি সেটাকে আমরা ব্ল্যাক এবং হোয়াইটের ডিফারেন্ট শেডস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সেটাকে আমরা একটা গ্রে স্কেল ইমেজ বলবো বা সেটাকে আমরা একটা গ্রে লেভেল ইমেজ বলবো। দেখো আমি জাস্ট একটা এক্সাম্পল ভাবতে বলি যে আমরা যে বইগুলো পাই, মানে পিডিএফ কপি আমরা যে বইগুলো দেখি, সেগুলো যদি টিপিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বই হয়, তাহলে দেখো তুমি প্রত্যেকটা বইয়ের বা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পাতার যে ব্যাকগ্রাউন্ডটা পাবে সেটা নিশ্চয়ই হোয়াইট হবে, আর যে ফোরগ্রাউন্ডটা পাবে মানে যে ইঙ্কে তোমার মানে টাইপ রিটেন ক্যারেক্টারগুলো পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ব্ল্যাক হবে। যদি হয় তাহলে ওটাকে আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ বলে মনে করব। ওয়্যারএজ ধরো দেখবে আমরা পুরোনো দিনের যে সিনেমাগুলো দেখতাম, আমরা বলার সময় বলতাম যে এগুলো সব হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভিজ, কিন্তু প্র্যাকটিক্যালি ওগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভিজ ছিল না, ওগুলো গ্রে স্কেল মুভিজ ছিল। মানে ওখানে তুমি এক্স্যাক্টলি ব্ল্যাক, রিলেটিভলি কম ব্ল্যাক, রিলেটিভলি আরও কম ব্ল্যাক বা এক্স্যাক্টলি হোয়াইট, কম হোয়াইট, এরকম ব্ল্যাক এবং হোয়াইটের ডিফারেন্ট ভেরিয়েশনস পেতে সেগুলোকেই আমরা তাহলে নিউমেরিক্যালি হয়তো 0 to 255 এই রেঞ্জের মধ্যে থাকা কিছু ইন্টিজার বলে মনে করতাম, বোথ ইনক্লুসিভ। এবং আমরা বলতাম যে 0টাকে যদি সে ফর এক্সাম্পল আমি ব্ল্যাক বলে ধরে নিই বা 255টাকে আমি যদি হোয়াইট বলে ধরে নিই, তাহলে 254 এটা কম ব্ল্যাক, 253 এটা আরেকটু কম ব্ল্যাক, এরমভাবে কমতে কমতে যখন তাহলে ভ্যালুটা 0তে এসে পৌঁছচ্ছে, সেটা হয়তো হোয়াইটকে রিপ্রেজেন্ট করছে। কেমন? দেখো আরেকটা সিচুয়েশনও হতে পারে, সেটা কি আমরা আজকের দিনে দাঁড়িয়ে যে ছবিগুলো পাই, দেখো সেই ছবিগুলো তো সবই হচ্ছে কালার ইমেজ। কেমন? এবার কালার ইমেজের ক্ষেত্রে কীরম হবে ঘটনাটা,
আমি তার আগে একটু গ্রে স্কেল ইমেজ যেটা বললাম বা গ্রে লেভেল ইমেজ যেটা বললাম সেটার কনটেক্সটেই একটু তোমাদের ভাবতে বলি যে আমরা যদি একটা বাইনারি ইমেজের প্রত্যেকটা পিক্সেলের কথা ভাবি তাহলে দেখো সেই পিক্সেলগুলো প্রত্যেকটাই বেসিক্যালি 1 বিট পিক্সেল। টিপিক্যালি একটা 0 বা একটা 1 দিয়ে তুমি 0 এবং 1 দিয়ে তুমি ব্ল্যাক এবং হোয়াইটকে মেবি রিপ্রেজেন্ট করেছো। ওয়ারাস যখনই এটা গ্রেস্কেল ইমেজ ভাবছি, আমরা যখন ভাবছি যে এটা 0 1 2 3 আপ টু মেবি 255 পর্যন্ত যেতে পারে, তখন নিশ্চয়ই প্রত্যেকটা পিক্সেলকে আমরা 8 বিটের একটা করে বাইনারি সিকোয়েন্স বলে মনে করছি। তাহলে দেখো এই যে রাইট হ্যান্ড সাইডে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবিতে কোনো একটা পার্টিকুলার সেল, সেটা যদি হোয়াইট হয়, আমরা যদি সেটাকে 255 বলে ধরে নিই, তাহলে ওটাকে বেসিক্যালি আমরা 8খানা 1 বলে মনে করব। আর কোনো একটা পিক্সেল যদি সে ফুল ব্ল্যাক হয়, যেটাকে আমরা 0 বলে ধরে নিলাম, সেটাকে তাহলে আমরা নিশ্চয়ই 8খানা 0 বলে মনে করতে পারি। আর যেগুলো তাহলে দেখো কম কালো কম সাদা, বেশি কালো বেশি সাদা ইত্যাদি, সেগুলো তাহলে নিশ্চয়ই ওই 8টা 0 থেকে 8টা 1 এই রেঞ্জের মধ্যে যে 8 বিটের 256 রকমের বাইনারি ভ্যালুজ আমরা জেনারেট করতে পারি, তাদেরই কিছু একটা বলে মনে করতে পারি। যখন আমি কালার ইমেজের কথা বলবো, তখন আমরা বলবো যে কালার ইমেজের ক্ষেত্রে এই যে প্রত্যেকটা কোঅর্ডিনেট লোকেশনে আমরা একটা করে পিক্সেল পাচ্ছি বা একটা করে ইন্টেন্সিটি ভ্যালু পাচ্ছি, সেই ইন্টেন্সিটি ভ্যালুগুলো বেসিক্যালি 3খানা এরকম 8 বিট করে ভ্যালুর একটা কালেকশন। কেমন? ন্যাচারালি তাহলে একটা সেলেতে আমরা 24টা করে বিট পাচ্ছি বলে মনে করছি। তো আমরা মানে অ্যাজ অফ নাও ভাবতে চাইছি যে আমি এই যে 24টা বিট পেলাম, সেই 24টা বিটের মেবি প্রথম 8টা বিটকে আমি মনে করব রেড কম্পোনেন্ট অফ দ্য ইমেজ। তারপরের যে 8টা বিট পেলাম সেটাকে আমরা মনে করব গ্রিন কম্পোনেন্ট অফ দ্য ইমেজ। আর লাস্ট যে 8টা বিট পেলাম সেটাকে আমরা মনে করব ব্লু কম্পোনেন্ট অফ দ্য ইমেজ। এবং সেটা যদি মনে করি, তাহলে দেখো প্রত্যেকটা পিক্সেলের জন্যই এরকম 8 বিটের একটা করে ট্রিপলেট আছে বলে মনে করা যাবে। এবার এই ট্রিপলেটগুলোকেই যদি আমরা ধরো, ট্রিপলেট মানে তো 3টে ভ্যালু, ধরো ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3 একটা পার্টিকুলার অর্ডারে আছে। তো আমরা যদি সমস্ত ভ্যালু 1গুলোকে, প্রত্যেকটা পিক্সেলের সমস্ত ভ্যালু 1গুলোকে তুলে নিয়ে গিয়ে এরকম একটা গ্রিডেতে বসাই, তাহলে সেটা ইটসেলফ একটা গ্রেস্কেল ইমেজ হবে। কেমন? সেটাকে আমরা রেড চ্যানেল অফ দ্য কালার ইমেজ বলে মনে করব। সেকেন্ড যে ভ্যালুগুলো, সেকেন্ড যে 8 বিট সিকোয়েন্স, সেটাকে যদি তুলে নিয়ে গিয়ে এরকম একটা গ্রিড সিস্টেমে আমরা বসাই, তাহলে সেটাকেও একটা গ্রেস্কেল ইমেজ বলে মনে করব, যেটাকে নাকি আমরা গ্রিন চ্যানেল অফ দ্য ইমেজ ভাববো। আর লাস্ট যে ভ্যালু 3 প্রত্যেকটা পিক্সেলের জন্য, সেগুলোকে তুলে নিয়ে গিয়ে যদি এরকম একখানা গ্রিড সিস্টেমে বসাই, তাহলে সেটাও একটা গ্রেস্কেল ইমেজকে রেফার করবে, যেটাকে আমরা ব্লু চ্যানেল অফ দ্য কালার ইমেজ বলে ভাববো। এবং আমরা মনে করব যে একটা কালার ইমেজ তাহলে প্র্যাকটিক্যালি 3টে গ্রেস্কেল ইমেজের সাম ফর্ম অফ কম্বিনেশন, যেখানে প্রথমটাকে আমরা বলছি রেড চ্যানেল, পরেরটাকে বলছি গ্রিন চ্যানেল, আর তারপরেরটাকে বলছি ব্লু চ্যানেল। মানে লজিকটা এরকম যে তুমি রেড চ্যানেল থেকে ধরো একটা পিক্সেলের ভ্যালু পেলে 30, গ্রিন চ্যানেল থেকে একটা পিক্সেলের ভ্যালু পেলে ধরো 30, ব্লু চ্যানেল থেকে ধরো একটা পিক্সেলের ভ্যালু পেলে 40। এই যে 30 30 40, এরা তিনজনে মিলে তাহলে হয়তো তোমার ওই 100 কন্ট্রিবিউশনটা করে দিবে। এটা জাস্ট লজিক্যালি বোঝার জন্য বললাম। কেমন? তো আমরা আপাতত বললাম যে একটা ডিজিটাল ইমেজের ক্ষেত্রে আমরা ডিপেন্ডিং অন দ্য পিক্সেল ইন্টেন্সিটি ভ্যালু বা পিক্সেল ভ্যালু 3 রকমের ভেরিয়েন্ট পেতে পারি। যার একটাকে বললাম বাইনারি ইমেজ বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, একটাকে আমরা বললাম গ্রে স্কেল ইমেজ, আর একটাকে আমরা বললাম কালার ইমেজ। যদি বলি, তাহলে দেখো এখানে জাস্ট তার একটা এক্সাম্পল দেখানো আছে
এই যে ছবিটা আমরা লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি, এই ছবিটায় দেখো একটা ব্ল্যাক বর্ডার দেওয়া আছে, কেমন? তার ভেতরে দেখো একটা গ্রে ব্যাকগ্রাউন্ড আছে, আর সেই গ্রে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখো হোয়াইট দিয়ে ইংলিশ ক্যাপিটাল লেটার ডি লেখা আছে। এবার আমরা যদি এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাতে থাকা প্রত্যেকটা পিক্সেলের ভ্যালুর কথা ভাবি, জাস্ট ধরে নিচ্ছি যে আমরা এখানে 0 দিয়ে তাহলে ব্ল্যাককে রিপ্রেজেন্ট করেছি, মেবি আমরা 5 দিয়ে ওই গ্রে পিক্সেলগুলোকে রিপ্রেজেন্ট করেছি, আর 1 দিয়ে আমরা ওই হোয়াইট পিক্সেলগুলোকে রিপ্রেজেন্ট করেছি। এটা জাস্ট একটা এক্সাম্পল, এটা বোঝানোর জন্য যে তুমি যেটাকে প্র্যাকটিক্যালি একটা ইমেজ হিসেবে ভিজুয়ালাইজ করছো, সেই ইমেজটাই যদি ইভেনচুয়ালি একটা ডিজিটাল ইমেজ হয়, তাহলে তার অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা কীরকম। মানে আমি দেখো রাইট হ্যান্ড সাইডে যে ইমেজটা দেখাচ্ছি, এটা আমি ভিজুয়ালি দেখছি অ্যাজ অ্যান ইমেজ, বাট এটা যখন মেশিনে রিপ্রেজেন্টেড হচ্ছে, তখন প্রত্যেকটা কোঅর্ডিনেট লোকেশানে আদতে একটা ভ্যালু আছে, ডেফিনেটলি অ্যান ইন্টিগ্রাল ভ্যালু, এবং সেই ভ্যালুটা কোনো একটা ইমেজের ধরনের ওপর বেস করে এক এক রকম হচ্ছে, কেমন? তো আমরা ডিজিটাল ইমেজ বলতে দেখো, তাহলে ফর্মালি আরেকবার যদি বলি, আমরা ডিজিটাল ইমেজ বলতে তাহলে কি বলবো? আমরা বলবো যে এ ডিজিটাল ইমেজ ইজ জাস্ট এ কালেকশন অফ some finite number of elements where each of these elements has a particular value which is actually known as the amplitude or the intensity level or the gray level, and each of these values are associated with certain Cartesian location বা Cartesian coordinate location বা spatial location। এই এলিমেন্টগুলোকে আমরা পিক্সেল বলে রেফার করলাম। এবার হ্যাভিং সেড হোয়াট ইজ আ ডিজিটাল ইমেজ, আমাদের তাহলে জানতে হবে যে আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং বলতে প্র্যাকটিক্যালি ঠিক কী রেফার করি। এবার এটা মনে রাখো যে ডিজিটাল ইমেজ প্রসেসিং বলতে মূলত কোনো একটা ডিজিটাল ইমেজকে একটা ডিজিটাল কম্পিউটারকে কাজে লাগিয়ে প্রসেস করাকে রেফার করা হয়। মানে it is not the case that you are given with some digital image and you are manually processing the image, সেটাকে কিন্তু আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং বলছি না। আমরা বলছি যে আমার কাছে একটা ডিজিটাল ইমেজ আছে, দ্যাট ইজ ফাইন, সেই ডিজিটাল ইমেজটাকে যদি কোনো ডিজিটাল কম্পিউটারের সাহায্য নিয়ে প্রসেস করা হয়, তাহলে সেটাকেই আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং বলে রেফার করব। এবার অলরেডি আমরা প্রসেসিংয়ের মনে করে দেখো দুটো মেজর স্কোপের কথা বলেছি, যার একটাতে আমরা বলেছি যে একটা ইমেজ দিয়ে দেবো, সেই ইমেজটার কিছু এনহান্সমেন্ট করা হবে বা ইমপ্রুভমেন্ট করা হবে, এবং রেজাল্ট হিসেবে আমি আলটিমেটলি একটা ইমেজই পাবো। আর আরেকটাতে দেখো আমরা বলছিলাম, আরেকটা অ্যাভিনিউতে আমরা বলছিলাম যে আমি একটা ইমেজ দেব, কিন্তু সেই ইমেজটার ওপর প্রসেসিং করে আমি একটা ইমেজই পাবো না, রাদার ইমেজ সংক্রান্ত কিছু ইনফরমেশন পাবো। এই দুটো ব্রড অ্যাপ্লিকেশন এরিয়াকে আমরা তাহলে 3 রকমের ইমেজ প্রসেসিং টাস্ক এটাতে ভাগ করতে পারি, যার প্রথমটাকে আমরা বলছি লো লেভেল ইমেজ প্রসেসিং, 2 নম্বরটাকে আমরা বলছি মিড লেভেল ইমেজ প্রসেসিং, আর 3 নম্বরটাকে আমরা বলছি হাই লেভেল ইমেজ প্রসেসিং। লো লেভেল ইমেজ প্রসেসিং বলতে কি বোঝায়? মূলত আমরা লো লেভেল ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে এমন কিছু অপারেশন পারফর্ম করি যেখানে কোনো একটা ইনপুট ইমেজের ওপর কিছু প্রি প্রসেসিং অ্যাক্টিভিটি অ্যাকমপ্লিশ করা হয় এবং আউটপুট হিসেবে একটা ইমেজই পাওয়া যায়। এবার সেটা কীরকম? দেখো আমি এখানে যে এক্সাম্পলটা দেখিয়েছি, তার লেফট হ্যান্ড সাইডে যে ইমেজটা তোমরা দেখছো, ওটাকে টেকনিক্যালি কী ধরনের ইমেজ বলে সেটা আমরা এক্ষুনি ভাবার চেষ্টা করছি না। আমি জাস্ট ভাবছি ইট ইজ আ ব্লার কাইন্ড অফ অ্যান ইমেজ, যার ভিজিবিলিটি আমার চোখে অন্তত খুব পরিষ্কার নয়, কেমন? এটাকে টেকনিক্যালি আমরা কি বলবো, আমরা আবারও বলছি, সেটা এক্ষুনি আমরা ইন্ট্রোডিউস করছি না। আমরা জাস্ট ভাবছি ইট ইজ অ্যান ইমেজ which has relatively
অ্যান ইনফিরিয়ার ভিজুয়াল কোয়ালিটি। তো আমার কাজ হবে লো লেভেল ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে এই ছবিটার ওপর কিছু অপারেশন পারফর্ম করা, যাতে সেই অপারেশনগুলো পারফর্ম করার পরে ছবিটার ভিজুয়াল কোয়ালিটির কিছু ইমপ্রুভমেন্ট হয়। এবং দেখো রাইট হ্যান্ড সাইডে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি সেটা ভিজুয়ালি বেটার কোয়ালিটির একটা ইমেজ, যেটা আমরা লো লেভেল ইমেজ প্রসেসিং টাস্ক অ্যাকমপ্লিশ করে ওই ইনপুট ইমেজ থেকে জেনারেট করেছি। তাহলে যে ধরনের ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে তোমাকে ইনপুট হিসেবে একটা ইমেজ দেওয়া হবে, সেই ইমেজের ওপর তুমি কিছু টিপিক্যাল ইমেজ প্রসেসিং অপারেশন পারফর্ম করবে, যাতে নাকি সেই ইমেজটার ভিজুয়াল কোয়ালিটির ইমপ্রুভমেন্ট হয় এবং আউটপুট হিসেবে রিলেটিভলি ভিজুয়াল কোয়ালিটির একটা ইমেজ পাওয়া যায়, সেটাকে আমরা তাহলে লো লেভেল ইমেজ প্রসেসিং বলবো। তাহলে এবার প্রশ্ন উঠছে যে আমরা মিড লেভেল ইমেজ প্রসেসিং বলতে কি বুঝি। আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ছবিটা দেখে হয়তো তোমাদের ভিজুয়ালাইজ করতে একটু অসুবিধে হতে পারে। ধরা যাক আমাকে একটা এক্স রে ইমেজ দেওয়া হয়েছে। এক্স রে ইমেজ বলতে আমরা প্র্যাকটিক্যালি ওই এক্স রে করে যে ছবিগুলো পাই সেগুলোর কথা ভাবছি। এবার সেই এক্স রে ইমেজটা ধরে নেওয়া যাক কোনো একজন হিউম্যান বিইংয়ের ফিমার বোন এর এক্সেপ প্লেট, তার ছবি। ফিমার বোন আশা করা যায় সবাই আমরা জানি। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই ফিমার বোনেতে অ্যাজ সাচ কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা খুঁজে বার করা। ধরো এটা একটা কাজ। বাইভেন ধরো আমাকে কোনো একটা ফল ফলেছে এরকম কোনো গাছের ছবি তুলে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে যেটা একটা আম গাছের ছবি। এই ছবিটা থেকে তুমি আমগুলোকে আইডেন্টিফাই করে দাও। বা ধরো দেখবে আমরা যখন ফেসবুকে কোনো ছবি পোস্ট করি, আমি টিপিক্যালি নামটাই বললাম, ফেসবুকে আমরা যখন কোনো ছবি পোস্ট করি তখন মানে ছবি পোস্ট করি ইন দ্য সেন্স আমরা যখন কোনো পোর্ট্রেট ইমেজ পোস্ট করি, মানে আমার ছবি, আমার সঙ্গে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে তার ছবি, এরকম কিছু যখন পোস্ট করি, সেটা পোস্ট করার সময় বা করা হয়ে যাওয়া কালীন ও আমার সঙ্গে আমার ছবিতে আমার যে বন্ধুরা রয়েছে তাদের মুখগুলোকে আইডেন্টিফাই করে, ফেসগুলোকে আইডেন্টিফাই করে এবং সেটা একটা বক্সের মধ্যে দেখায় আর তার পাশে একটা নাম দেখায়, প্রোফাইল নেম দেখায়। তো আমি কিন্তু ওই প্রোফাইল নেম কথাটা বা নেম পার্টটাকে বাদ রাখতে বলছি, যে রামকে রাম বলেই চিনতে পেরেছে সেটাকে জাস্ট বাদ রাখতে বলছি। আমি জাস্ট ভাবতে বলছি যে আমি একটা ইমেজ দিলাম, সেই ইমেজটায় ও ফেসটা কোথায় এটা খুঁজে পেল এবং সেটাকে একটা বক্স দিয়ে মার্ক আউট করে দিল, এটা তাহলে টিপিক্যালি একটা ইমেজ প্রসেসিং টাস্ক। সেক্ষেত্রে দেখো আমরা যে পদ্ধতিতে কোনো একটা ইমেজের মধ্যে থাকা এক বা একের বেশি রিজিয়ানকে আইডেন্টিফাই করব, কোনো একটা ইমেজের মধ্যে থাকা এক বা একের বেশি রিজিয়ানকে আমরা যে পদ্ধতিতে আইডেন্টিফাই করব বা রেকগনাইজ করব, সেটাকে আমরা বলবো মিড লেভেল ইমেজ প্রসেসিং। ওই যেরকমটা আমি এক্সাম্পলে বললাম যে তোমার কাজ হচ্ছে হয়তো একটা সিটি স্ক্যান করা হয়েছে ব্রেনের, সেখানে তুমি টিউমারটাকে আইডেন্টিফাই করেছো। বা ধরে নেওয়া যাক একটা এক্স রে ছবি তোলা হয়েছে, সেখানে তুমি কোনো একটা ফ্র্যাকচারকে আইডেন্টিফাই করেছো। বা ধরে নেওয়া যাক ওরকম ফেসবুকে তুমি ছবি পোস্ট করতে চাইছো, সেখানে একটা ফেস পুরো বডির ছবির মধ্যে থেকেও ফেসটাকেই শুধুমাত্র রেকগনাইজ করেছে বা চিনতে পেরেছে এবং সেটাকে বক্স করে দিয়েছে। এই ধরনের কাজকে আমরা বলছি মিড লেভেল ইমেজ প্রসেসিং টাস্ক, যেটাতে আমরা মূলত সেগমেন্টেশন নিয়ে পরবর্তীকালে আলোচনা করব এবং সেখানে আমরা বলবো যে কোনো একটা ছবির মধ্যে থাকা এক বা একের বেশি অবজেক্টকে টিপিক্যালি যদি আমরা সেগমেন্ট বলে মনে করি, তাহলে ওই অবজেক্টগুলোকে আইডেন্টিফাই করার যে প্রসিডিওর সেটাকে বলা হবে সেগমেন্টেশন এবং এই সেগমেন্টেশন টাইপ অফ অ্যাক্টিভিটিকে মিড লেভেল ইমেজ প্রসেসিং বলে মনে করা হবে। এবার দেখো আমি একটু আগে যেটা বলছিলাম যে ফেসবুকে তুমি ছবি পোস্ট করতে গেলে সেখানে একটা গ্রুপ ফটোর মধ্যে
প্রত্যেক বন্ধুর মুখে মুখে ও একটা করে ওরকম বক্স দেখিয়ে দিল, আর তার পাশে একটা পসিবল প্রোফাইল নেম দেখালো, রাইট? তো আমি একটু আগে দেখো বলছিলাম যে একটা ফেসিয়াল ইমেজের মধ্যে, ছবির কোনো পোর্ট্রেট ইমেজের মধ্যে মুখটাকে চিহ্নিত করা, ফেসটাকে আইডেন্টিফাই করা, দ্যাট ইজ মিড লেভেল ইমেজ প্রসেসিং। কিন্তু আমি যে ফেসটাকে আইডেন্টিফাই করলাম সেটা যে রামেরই ফেস, এই যে ইনফরমেশনটা জেনারেট করাটা, সেটাকে টিপিক্যালি আমরা বলবো হাই লেভেল ইমেজ প্রসেসিং। আমরা টু বি মোর প্রিসাইজ, আমি যে এক্সাম্পলটা বলছি সেটাকে তাহলে ফেস রেকগনিশন বলে মনে করবো। মানে তুমি প্রথমে ফেসটাকে আগে সেগমেন্ট করলে বা ফেসটাকে আইডেন্টিফাই করলে, এরপরে তোমার কাছে একটা পুল অফ প্রোফাইল নেমস রয়েছে, সেই পুল অফ প্রোফাইল নেমসের করেসপন্ডিং অবভিয়াসলি তাদের ইমেজ রয়েছে, সেই ইমেজের সাথে তাহলে তোমার আইডেন্টিফাই করা ফেসের যে ইমেজ, এদের দুজনের সাম ফর্ম অফ কম্প্যারিজন করে ওটা যে রামেরই ছবি, এই ডিসিশন মেকিং প্রসিডিওরটাকে আমরা বলছি হাই লেভেল ইমেজ প্রসেসিং। কেমন? তাহলে আমরা মূলত একটা ইমেজকে প্রসেস করার সময় আইদার লো লেভেল অর মিড লেভেল অর হাই লেভেল, এই তিন ধরনের প্রসেসিং টাস্ক অ্যাকমপ্লিশ করতে পারি। যেখানে লো লেভেলে আমরা মূলত একটা ছবির ভিজুয়াল কোয়ালিটির ইমপ্রুভমেন্ট নিয়ে ভাবি, যেখানে লো লেভেলে কোনো একটা ছবির ভিজুয়াল কোয়ালিটি এর ইমপ্রুভমেন্ট বা এনহান্সমেন্ট নিয়ে আমরা ভাবি। মিড লেভেলে একটা ইমেজের মধ্যে যে সমস্ত অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টগুলোর আইডেন্টিফিকেশান নিয়ে আমরা ভাবি। আর হাই লেভেলে কোনো একটা ইমেজের ওপর বেস করে আমরা কিছু ডিসিশন মেকিং টাস্ক অ্যাকমপ্লিশ করার চেষ্টা করি, বা ইভেন কিছু ইনফরমেশান জেনারেট করবো, এরকম কিছু টাস্ক আমরা অ্যাকমপ্লিশ করার চেষ্টা করি। এই হচ্ছে মোটামুটিভাবে তিনখানা ডাইরেকশন অফ ইমেজ প্রসেসিং। কেমন? এবার এই এতগুলো ডাইরেকশনের কথা জেনে ফেলার পর যদি তোমাকে ডিজিটাল ইমেজ প্রসেসিংকে ফর্মালি ডিফাইন করতে বলে, তাহলে কি বলবো? দেখো, এখানে আমি ডেফিনিশনটা বলছি, জাস্ট যেটা লেখা রয়েছে সেটা আমি রিড আউট করছি, তারপরে আমি এখানে কোন জায়গাগুলো পয়েন্ট আউট করার জায়গা রয়েছে সেটাই আসছি। তো এখানে দেখো বলছে, ডিজিটাল ইমেজ প্রসেসিং encompasses processes whose inputs and outputs are images. Not only that, in addition, includes different processes that extract attributes from the images up to and including the recognition of individual objects. এটা অবভিয়াসলি একটা বুকিশ ডেফিনিশন, কিন্তু তুমি যদি এটাকে একটু ডিটেলে ভাবো, দেখো এখানে তিনটে জিনিসের কথা বলা আছে। কি কি? আমি ইমেজ প্রসেসিং, ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ে এমন কিছু প্রসিডিওরের কথা ভাববো যেখানে আমি ইনপুট হিসেবে নেসেসারিলি একটা ইমেজ দেবো, সেই ইমেজটাকে কোনো একটা ডিজিটাল কম্পিউটার প্রসেস করবে, প্রসেস করে কোনো একটা আউটপুট তৈরি করবে, যেটা আইদার একটা ইমেজ হতে পারে অথবা ইমেজ থেকে জেনারেট করা কিছু অ্যাট্রিবিউটসের কালেকশন হতে পারে, যেখানে সেই অ্যাট্রিবিউটসগুলোকে কাজে লাগিয়ে আবার ফার্দার তুমি কিছু রেকগনিশন বা ইভেন কিছু ডিসিশন মেকিং টাস্ককে অ্যাকমপ্লিশ করছো। তাহলে আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে একটু মনে রাখবো যে আমি একটা ডিজিটাল ইমেজ নিয়ে কাজ করব, সেই ডিজিটাল ইমেজটাকে আমি কোনো একটা ডিজিটাল কম্পিউটারকে দিয়ে প্রসেস করাবো, যেখানে প্রসেসিং বলতে ডেফিনেটলি সেভারাল অপারেশনসের একটা কালেকশনকে বোঝানো হবে। আমি এই প্রসেস করানোর ক্ষেত্রে ইনপুট হিসেবে একটা ইমেজ দেবো, আউটপুটেও একটা ইমেজ পাবো, অথবা ইনপুট হিসেবে একটা ইমেজ দিলাম, আউটপুট হিসেবে ওই ইমেজ থেকে এক্সট্র্যাক্টেড কিছু অ্যাট্রিবিউট পাবো, এবং সেই অ্যাট্রিবিউটগুলোকে কাজে লাগিয়ে আবার ফার্দার আমি কিছু ডিসিশন নেব বা কিছু রেকগনিশন টাস্ক অ্যাকমপ্লিশ করব। কেমন? হ্যাভিং সেড what is an image, what is image processing, what is digital image processing and what are the different directions, দেখো এবার আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে যে ডিজিটাল ইমেজ প্রসেসিংটা ইভলভ করলো কী করে।
যদিও এই প্রসঙ্গে আমাদের অবভিয়াসলি পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসে না, বাট স্টিল আমাদের একটু ইমেজ প্রসেসিংয়ের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের একটা ব্রিফিং অন্তত বোঝা উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে কেন আমরা ডিজিটাল কম্পিউটারকে দিয়েই একটা ডিজিটাল ইমেজকে প্রসেস করানোর কথা ভাবছি। সেটা খানিকটা অন্তত ধারণা পাওয়া যায়। কীরকম? দেখো, প্রথম দিকটায় এই বোঝা উচিত যে এই ডিজিটাল ইমেজ এই কনসেপ্টটাই ইটসেলফ ইন্ট্রোডিউসড হয়েছে 1920s সময়টায়। কীভাবে ইন্ট্রোডিউসড হলো? তো এটা প্রথম ইভলভ করেছে মূলত মিডিয়ার জায়গাটা থেকে। মানে আগে যেটা ভাবা হতো যে তুমি ধরো কোথাও একটা রিপোর্টারের কাজ করো, তোমাকে হয়তো কোনো একটা খেলা বা একটা ম্যাচ, তাকে হয়তো কভার করতে বলা হয়েছে, মানে তুমি খেলাটা দেখবে, দেখে সেই সম্পর্কে একটা খবর বার করবে অ্যালং উইথ দ্য ইমেজ অফ দ্যাট পার্টিকুলার থিং। এবার এখন আমরা যেরমভাবে ভাবছি সেরমভাবে কিন্তু অবভিয়াসলি 1920s সময়টায় ভাবা হতো না। কীরম হতো গল্পটা? আমি একটা ছবি তুললাম, আমি একটা লেখা লিখলাম, এই ছবি এবং লেখা দুটোকেই আমাকে ম্যানুয়ালি আমার যে নিউজ এজেন্সি তাকে সাবমিট করতে হতো। তারপর সেটাকে এডিটর দেখতেন, এডিটর দেখে যদি মনে করতেন যে হ্যাঁ এটাকে ছাপানো যায় বা ইত্যাদি, তাহলে তিনি সেটাকে ছাপাতেন। এই হচ্ছে লজিক। এবার ভেবে দেখো নিউজ পেপার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই যে আমরা ভাবছি যে একটা ছবি তুললাম, একটা লেখা লিখলাম কোনো একটা ঘটনা বা ঘটনা প্রবাহ সম্পর্কে, এবং সেটা কাগজে ছাপা হলো, এটা যতটা সহজ আমরা ভাবছি ততটা সহজ কিন্তু নাও হতে পারে। কীরকম? লন্ডন থেকে নিউ ইয়র্কে আজ থেকে প্রায় 100 বছর আগে এরকম একটা ছবি এবং একটা লেখা ফিজিক্যালি ডেলিভার করতে প্রায় 7 দিনের কাছাকাছি সময় লাগতো। এবার ধরো তুমি আজকে একটা খেলা কভার করেছো, একটা ম্যাচ কভার করেছো, তুমি সেটাকে বয়ে ফিজিক্যালি নিয়ে গেলে নিউজ পেপার ইন্ডাস্ট্রি বলতে যা বোঝায় নিউজ এজেন্সির কাছে, সে এবার 7 দিন পরে তোমার কাছ থেকে সেই খেলা এবং খেলার প্রতিবেদন এবং তার ছবি পেল, তারপর সেটাকে ছাপালো। একটু কষ্টকর ভাবাটা। তো এই সময়টাকে কমানোর জন্য এই যে ট্রান্সপোর্টেশন টাইম, ফিজিক্যাল ট্রান্সপোর্টেশন টাইম, এই সময়টাকে কমানোর জন্য বার্টলেন কেবল পিকচার্স ট্রান্সমিশন সিস্টেম এটা ইন্ট্রোডিউসড হয় 1920s-এ। এবং তাতে দেখা যায় যে এই লন্ডন থেকে নিউ ইয়র্কে একটা ছবি পাঠাতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। হিউজ ইমপ্রুভমেন্ট। মানে আজকের দিনে যেমন ধরো একটা ছবি তুললাম, সেটা আমি থ্রু হোয়াটসঅ্যাপ কাউকে পাঠালাম, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের থেকে বেশি সময় লেগে গেল, দুশ্চিন্তায় আমার রাত্রির ভোর ঘুম হলো না, এরকম একটা ঘটনা ঘটল। সেখানে আমরা কিন্তু বলছি যে একটা ছবি বাই ইউজিং সাম মেকানিজম, বার্টলেন কেবল পিকচার ট্রান্সমিশন সিস্টেম, এটা দিয়ে ট্রান্সমিট করতে আমার প্রায় 3 ঘন্টা মতন সময় লেগেছে, সামওয়াট ক্লোজ টু 3 ঘন্টা। তাহলে যেটা এতদিন 1 ঘন্টা সময় লাগছিল অ্যাক্রস অ্যাটলান্টিক ট্রাভেল করা বা ট্রান্সপোর্ট করার জন্য আমার এক সপ্তাহ সময় লাগছিল, সেটা 3 ঘন্টায় ঘটলো। মানে এটা ডেফিনেটলি একটা রেভলিউশন। কেমন? তো এটাই কিন্তু এই ট্রান্সপোর্টিং অ্যান ইমেজ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, এটাকেই কিন্তু ইনিশিয়ালি ইমেজ প্রসেসিংয়ের প্রথম কাজ বলে মনে করা হয়। কেমন? এবার দেখো, এখানে আমরা বাঁদিকে যে ছবিটা দেখতে পাচ্ছি ওটা বেসিক্যালি একটা ডিজিটাল ইমেজ বা ডিজিটাল পিকচার, যেটা 1921-এ মূলত ইন্ট্রোডিউসড হয়েছিল, টেলিগ্রাফ প্রিন্টারের মাধ্যমে তোলা হয়েছিল, তার একটা সার্টেন কোয়ালিটি রয়েছে অ্যান্ড অল। এরপরে 1922-তে আবার এই ডিজিটাল ইমেজ ট্রান্সপোর্টেশন নিয়ে কাজকর্ম হয়, মাঝখানেও হয়েছে ডেফিনেটলি, বাট এই 1922-তে আমরা যে মেথোডোলজিতে ছবিটা তুললাম, তাতে দেখো লেফট হ্যান্ড সাইডে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ডেফিনেটলি রাইট হ্যান্ড সাইডের ছবিটার যে ভিজুয়াল কোয়ালিটি সেটা তার চাইতে ভালো। তাহলে অ্যাপারেন্টলি আমার মনে হতে পারে
যে আমি একটা ছবি সামহাও অ্যাকোয়ার করব বা ক্যাপচার করব, সেই ছবিটাকে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট ট্রান্সমিট করব, এবং সেটাকেই আমরা হয়তো ইমেজ প্রসেসিং বলে মনে করব। আর ছবিটা যদি ডিজিটাল হয় তাহলেই বোধহয় এটাকে ডিজিটাল ইমেজ প্রসেসিং বলবো। কিন্তু দেখো, আমরা অলরেডি বলেছি ডিজিটাল ইমেজ প্রসেসিং ইজ হোয়াট? ডিজিটাল ইমেজ প্রসেসিং is the processing of digital images through the usage of digital computer. এবার দেখো, যেখানেই ডিজিটাল ইমেজ ইনভলভড হলো সেটাই ডিজিটাল ইমেজ প্রসেসিং নয়। বারবার বলছি, একটা ডিজিটাল ছবিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠালাম, যেহেতু আমি ডিজিটাল ইমেজ নিয়ে কাজ করলাম, ট্রান্সপোর্টেশনটাকে যদি একটা কাজ বলে মনে করি, তাহলে সেটাকেই আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং ভাবলাম, এরম কিন্তু একেবারেই নয়, একদমই নয়। কখন হবে সেটা ডিজিটাল ইমেজ প্রসেসিং? যখন সেটাকে আমরা প্রসেস করব বাই দ্য ইউজ অফ এ ডিজিটাল কম্পিউটার। এবার সমস্যাটা হচ্ছে, আমরা যে সময়সীমার কথা বলছি, যে টাইম লাইনের কথা বলছি, 19, 20, 21, 22 অ্যান্ড সো অন, দেখো এই সময়টায় তো কম্পিউটারই নেই, ডিজিটাল কম্পিউটারের তো প্রশ্নই নেই। টিপিক্যালি স্পিকিং, ফার্স্ট কম্পিউটারের যে ইন্ট্রোডাকশন সেটা 1940s পর থেকে, প্রথমে ভন নিউম্যান, তারপরে টিউরিং অ্যান্ড সো অন। ইভেন প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার ইন্ট্রোডাকশন 1950s to 1960s, ওই কোবল পাস্কাল ওগুলো। প্রথম অপারেটিং সিস্টেম 1960s, প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট মানে আইসি সেটাও ওই 60-এর দশক। তাই যদি হয় তাহলে তো দেখো ডিজিটাল কম্পিউটার কনসেপ্টটাই নেই। এবার প্রশ্ন উঠছে যে আমি কেন ডিজিটাল কম্পিউটার নিয়েই এত বেশি বদার করছি। তো তার খুব সহজ কারণ হচ্ছে, আমাকে একটা ইমেজকে নিয়ে যদি কাজ করতে হয়, একটা ইমেজকে যদি প্রসেস করতে হয়, তাহলে সেখানে স্পিড হবে একটা বড় প্যারামিটার প্রসেসিং এর জন্য, আর স্টোরেজ সেটা হবে আরেকটা বড় প্যারামিটার। দেখো, আমরা একটা ইমেজ বলতে যদি সেভারাল পিক্সেলসের একটা কালেকশনকে রেফার করি, আমাকে যদি এমন কোনো একটা ইমেজ দেওয়া হয় যেখানে ওই যে গ্রিড সিস্টেমটার কথা আমি বলছিলাম, যেখানে ধরো ওরকম 512টা রো আর 512টা কলাম আছে, টিপিক্যালি আমরা পরে দেখছি যে আমরা সেটাকে 512 একটা ইমেজ বলে রেফার করবো। বাট আপাতত ভাবো যে একটা ইমেজকে যদি সত্যি সত্যি ওরকম 512টা রো আর 512টা কলামের একটা মানে কালেকশন বলে মনে করা হয়, পিক্সেলের কালেকশন, তাহলে তো তোমার কাছে 262144 এই এত সংখ্যক পিক্সেল আছে। অবভিয়াসলি আবার প্রত্যেকটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করার জন্য ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ দ্য ইমেজ তুমি আইদার 1 বিট অথবা 8 বিট অথবা 24 বিটকে নিয়ে ভাবছো। তাহলে এই এত পরিমাণ বিটস বা টিপিক্যালি স্পিকিং ডিজিটাল ডেটা, সেটা রিপ্রেজেন্ট করতে গেলে বা ইভেন স্টোর করতে গেলে তো আমার স্টোরেজেরও একটা দরকার পড়বে, হিউজ স্টোরেজের দরকার পড়বে। তাহলে আমরা যতক্ষণ না পর্যন্ত এমন কোনো একটা কম্পিউটার পাচ্ছি যেটাতে স্পিড, আমার কাছে একটা মানে যেহেতু স্পিড একটা প্যারামিটার ছিল, স্পিড যথেষ্ট বেশি, এবং যেটাতে স্টোরেজের কোনো প্রবলেম নেই, ততক্ষণ আমরা অবভিয়াসলি ওই ডিজিটাল ইমেজকে ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে অন্তত প্রসেস করে উঠতে পারছি না। তো সেক্ষেত্রে এটা বুঝতে হবে যে ট্রান্সমিশন অফ ডিজিটাল ইমেজেস বলতেই কিন্তু ডিজিটাল ইমেজ প্রসেসিং বোঝায় না। ডিজিটাল ইমেজ প্রসেসিং এটা ডেফিনেটলি ডেভেলপমেন্ট অফ ডিজিটাল কম্পিউটারের সঙ্গে ভীষণ রকমভাবে ডিপেন্ডেন্ট একটা অ্যাক্টিভিটি, অ্যাজ ওয়েল অ্যাজ এর সঙ্গে কিছু সাপোর্টিং টেকনোলজিসেরও দরকার পড়বে, কারণ আমরা এখানে স্টোরেজ, স্পিড অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সমিশন এই তিনটে জিনিস নিয়ে মাথা ঘামাবো। সেক্ষেত্রে প্রথম সেই অর্থে ডিজিটাল ইমেজ প্রসেসিং কখন কি ঘটেছিল এটা যদি ভাবা হয়, আমি মাঝখানে অনেকগুলো টাইম লাইনের কথা বলছি না, আমি জাস্ট ভাবতে বলছি যে দেখো এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা টিপিক্যালি একটা ইউএস স্পেসক্রাফট থেকে তোলা, রেঞ্জার 7 ইউএস স্পেসক্রাফট থেকে তোলা চাঁদের ছবি।
মুন ইমেজ, কেমন? এবং এই ইমেজটা তোলা হয়েছিল 1964 এই সময়টাতে, এবং সেটা ওই লুনার সারফেস যখন আর কি চাঁদে গিয়ে আর কি হিট করে তার জাস্ট 17 মিনিট আগের তোলা একটা ছবি, কেমন? এই যে ছবিটা তোলা হচ্ছে এর লজিকটা কীরকম? এখনও আমরা যেটা করি, এই যে আমরা ডিফারেন্ট স্পেস ক্রাফটগুলো সব পাঠাই, সেগুলো কন্টিনিউয়াসলি হয় পৃথিবীর, নয় চাঁদের, নয় অন্য কোনো অবজেক্টের ছবি তুলতে থাকে, কেমন? জাস্ট বোঝার জন্য ভাবো যে এরকম কোনো একটা স্পেস ক্রাফট বা তাতে থাকা ইমেজ অ্যাকুইজিশন ডিভাইস, মানে একটা ক্যামেরা, সে হয়তো প্রতি সেকেন্ডে একটা করে ছবি তুলছে। এবার দেখো, প্রত্যেক সেকেন্ডে যদি একটা করে ছবি তোলে এবং সামহাও যদি সেটাকে ট্রান্সপোর্ট করে ইন দ্য কোরেসপন্ডিং বেস স্টেশন, তাহলে তো বেস স্টেশনে 24 ঘন্টায় হিউজ নাম্বার অফ ইমেজেস জড়ো হবে, এবং সেই হিউজ নাম্বার অফ ইমেজেসকে তোমাকে যদি কেউ ম্যানুয়ালি প্রসেস করতে বলে যে ভাই ছবিটা দেখে বলো তো কোন জায়গাটা বেশি কালো মনে হচ্ছে, কোনটা বেশি সাদা মনে হচ্ছে, কোনটা দেখে একটা ক্রেটার বলে মনে হচ্ছে, মানে গর্ত বলে মনে হচ্ছে, এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। তখন ডেফিনেটলি তোমাকে মেশিন ইন্টারভেনশনের মানে জায়গায় আসতে হবে। সেখানেই তাহলে তোমাকে একটা কম্পিউটারকে দিয়ে ওই ছবিগুলোকে প্রসেস করানোর কথা ভাবতে হবে। তো এই যে আমরা একটা কম্পিউটারকে দিয়ে একটা ইমেজকে প্রসেস করানোর কথা ভাবছি, এটা প্রথম করা হয়েছিল এই যে ছবিটা তোমরা দেখছো তার উপর। অবভিয়াসলি ওই স্পেসক্রাফট আমাদের যে ছবিটা পাঠিয়েছিল তার যে ভিজুয়াল কোয়ালিটি সেটা যথেষ্ট ভালো ছিল না, এবং সেক্ষেত্রে ওই ছবিটার ওপর ডিফারেন্ট ইমেজ প্রসেসিং টাস্ক অ্যাকমপ্লিশ করে একটা রিলেটিভলি বেটার কোয়ালিটির ছবি প্রডিউস করা হয়েছিল, এবং এটা করা হয়েছিল বাই দ্য ইউজ অফ আ কম্পিউটার। এইটাকে টিপিক্যালি আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের ফার্স্ট টাস্ক বলে মনে করি, এবং সেজন্য এটাকে টিপিক্যালি ফার্স্ট এভার ডিজিটাল ইমেজ প্রসেসিং বলে মনে করা হয়। আমরা আজকের দিনে দাঁড়িয়ে অবভিয়াসলি এখান থেকে অনেক 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 উন্নত। আমরা এখনও কিন্তু প্র্যাকটিক্যালি এটাই করার কথা ভাবছি যে আমার কাছে একটা ছবি থাকবে, সেই ছবিটার একটা কোনো ভিজুয়াল কোয়ালিটি হবে, সেই ছবিটার মধ্যে কিছু ইনফরমেশান ইনহারেন্ট অবস্থায় থাকবে, আমি ছবিটার ভিজুয়াল কোয়ালিটির ইমপ্রুভমেন্ট করব, অ্যাজ ওয়েল অ্যাজ ছবি থেকে পাওয়া যাবে এরকম কিছু অ্যাট্রিবিউটকে কাজে লাগিয়ে আমি ফার্দার কিছু নলেজ বা ফার্দার কিছু ইনফরমেশান জেনারেট করব, কেমন? তো সেই কনটেক্সটে দেখো, এই যে আমরা এত কিছু করব বলে ভাবছি, এগুলোকে যদি আমরা একটু অর্ডারে সাজাই তাহলে কীরকম হবে? আমি এখানে যে অর্ডারটার কথা বলছি সেটা আমরা যে বইটাকে টেক্সট বই ধরে এগোবো, সেই বইতে যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেগুলোর অর্ডারে বলছি। আমরা চাইলে এই অর্ডার অফ অ্যাক্টিভিটিসগুলোকে কিন্তু নিজের ইচ্ছে মতন বা নিজের প্রয়োজন মতন সাজিয়েও ফেলতে পারি, কেমন? কীরকম? দেখো, আমার প্রথম কাজ হবে একটা ইমেজকে অ্যাকোয়ার করা। এবার ইমেজ অ্যাকোয়ার করা মানে কি? দেখো, একটা সিচুয়েশন হতে পারে যে তোমাকে আমি একটা ছবি জাস্ট দিয়ে দিলাম, দিয়ে বললাম যে নাও ভাই এই ছবি সম্পর্কে এই এই কাজ করো। আমরা ঠিক সেটা ভাবছি না। আমরা ভাবছি যে আমাকে একটা প্রবলেম ডোমেন দিয়ে দিয়েছে। মানে কি? আমি একটা এক্সাম্পল দিই। ধরা যাক তুমি চাইছো এমন কোনো একটা অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে, যে অ্যাপ্লিকেশান তোমার মোবাইলে কোনো একটা ল্যান্ডস্কেপ ছবিকে ইনপুট হিসেবে তুলবে, সেই ছবিটার ওপর বেস করে পলিউশনের মাত্রা কতটা এটা বলে দেবে। এটা মানে যথেষ্ট চ্যালেঞ্জিং একটা কাজ। তুমি ধরো, সে ফর এক্সাম্পল, আমাদের এখানে ডানলপ বলে যে জায়গাটা রয়েছে, সেখানে দাঁড়িয়ে কোনো একটা ব্রাইট সানি দিনে হয়তো একটা স্পেসিফিক জায়গার ছবি নিলে, ল্যান্ডস্কেপ ইমেজ নিলে, পোর্ট্রেট ইমেজ নয়, মানে কোনো লোকজনের মুখ চোখ নয়, এমনি ল্যান্ডস্কেপ ইমেজ, সেটা তুললে তোমার কাজ হচ্ছে ওই ছবিটাকে ইনপুট হিসেবে দিয়ে আজকে পলিউশনের মাত্রা কতটা এটা ডিটারমাইন করা। এবার এটা বুঝতেই পারছি যে একটা ছবি দেখে তো আর এই কাজটা আমি করে ফেলতে পারবো না। আমাকে তাহলে দিনের পর দিন ওই একই জায়গায় একইভাবে
কোনো একটা পার্টিকুলার টাইমে ছবি তুলে যেতে হবে, এবং এই যে আমি হিউজ সংখ্যক ছবি ওভার দ্য পিরিয়ড অফ টাইম তুললাম, তাদেরকে কোনো না কোনোভাবে অ্যানালিসিস করে তবে পলিউশনের মাত্রা ঠিক করতে হবে। তো এই যে আমরা দেখো একটা প্রবলেম ডোমেনের কথা বললাম, এই প্রবলেম ডোমেনের ওপর ছবিগুলো গ্যাদার করার জন্য বা ছবিগুলো অ্যাকোয়ার করার জন্য আমরা কি করছি না, একটা ক্যামেরা মেবি সেট করে দিচ্ছি, সেটাতে ধরে নেওয়া যাক একটা ওরকম টাইমারের ব্যবস্থা রাখছি, যে হয়তো প্রত্যেক 12 ঘন্টা অন্তর অন্তর একটা স্পেসিফিক ভিউ এর ইমেজকে কন্টিনিউয়াসলি ক্যাপচার করে যাবে। এটা ধরো আমি ভাবছি, তাহলে এই যে আমরা কোনো একটা ইমেজ ক্যাপচারিং ডিভাইস কাজে লাগিয়ে কোনো একটা স্পেসিফিক প্রবলেম ডোমেনে এরকমভাবে ইমেজ কালেক্ট করলাম ফ্রম দ্য পসিবল প্রবলেম ডোমেন, এই ইমেজ কালেকশন প্রসিডিওরটাকে আমরা বলছি ইমেজ অ্যাকুইজিশন। এবার দেখো, শুধু ইমেজকে অ্যাকোয়ার করলেই তো হবে না, মানে আমি অলরেডি ওই স্যাটেলাইট ইমেজের কথা বলছিলাম, যে প্রত্যেক সেকেন্ডে হয়তো ওরকম চাঁদের ছবি তুলছে আর পাঠিয়ে দিচ্ছে, তাহলে তো 24 ঘন্টাতেই ইটসেলফ হিউজ ভলিউম অফ ছবি হবে। আমাকে নিশ্চয়ই এই যে ছবিগুলো আমি পেলাম, সেই ছবিগুলোর কোয়ালিটি কীরকম সেটা ভাবতে হবে। তো আমরা দেখো ইমেজ অ্যাকুইজিশন হয়ে যাওয়ার পরেই ইমেজ এনহান্সমেন্টের কথা ভাববো। টিপিক্যালি এটাকে আমরা ইমেজ ফিল্টারিং এবং ইমেজ এনহান্সমেন্ট বলবো, যেখানে আমার অবজেক্টিভ হবে ভিজুয়াল কোয়ালিটি অফ দ্য ইমেজকে ইমপ্রুভ করে দেওয়া। এবার এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে ভিজুয়াল কোয়ালিটি অফ অ্যান ইমেজ এটা রিলেটিভ। মানে আমি তোমাকে একটা ছবি দেখালাম, দেখিয়ে একটা সার্টেন জায়গা থেকে, একটা সার্টেন ডিস্টেন্স থেকে, একটা সার্টেন মিডিয়ামে তোমাকে আমি একটা সার্টেন ছবি দেখালাম, দেখিয়ে বললাম তোমার ছবিটার কোয়ালিটি সম্পর্কে কি মনে হয়। তুমি বললে হ্যাঁ কোয়ালিটি দারুণ, খুব ভালো। এই ছবিটাই আমাকে যখন দেখানো হলো, আমি দেখে হয়তো বললাম যে ছবিটার কোয়ালিটি ভালো না। কেমন? যেহেতু এটা ভীষণ রকমভাবে ফ্রম ওয়ান হিউম্যান বিইং টু অ্যানাদার হিউম্যান বিইং ভ্যারি করে কোয়ালিটি অফ অ্যান ইমেজ, সেজন্য মনে রাখো যে আমি একটা ইমেজকে এনহান্স করতে পারি বটে, কিন্তু আমি এনহান্সমেন্ট করার পরে মানে যে ইমেজটা পেলাম সেটার কোয়ালিটিটাকে আমি কিন্তু মেজার করতে পারি না। আমি কিন্তু বলতে পারি না যে প্রিভিয়াসলি দ্য কোয়ালিটি অফ দ্য ইমেজ ওয়াজ 5/10 and now after enhancing the quality of the image it has become say 9/10. I cannot say so, আমি এটা বলতে পারি না। সেক্ষেত্রে আমরা দেখো এর পরবর্তীকালে কিছু ম্যাথামেটিক্যাল প্রসিডিওর কাজে লাগিয়ে আবার একটা ইমেজের কোয়ালিটি এনহান্সমেন্টের কথা ভাববো, সেটাকে আমরা ইমেজ রিস্টোরেশন বলে মনে করব। এবার যেহেতু তুমি বলছো যে আমরা একটা সেট অফ ম্যাথামেটিক্যাল প্রসিডিওর কোনো একটা ইমেজের ওপর অ্যাপ্লাই করছি যাতে ছবির ভিজুয়াল বা পারসেপচুয়াল কোয়ালিটির ইমপ্রুভমেন্ট হয়, সেজন্য এটা নিশ্চয়ই তাহলে আর হিউম্যান পারসেপশন ডিপেন্ডেন্ট প্রসিডিওর থাকছে না। মানে আগের বারে যেরকম দুজন লোককে একই ছবি দেখানোর ফলে দুজনের কাছ থেকে দুরকম কোয়ালিটি ফিডব্যাক তুমি পেয়েছিলে, দেখো ইমেজ রিস্টোরেশনের ক্ষেত্রে সেটা কিন্তু ঘটছে না। এবং সেটা ঘটছে না বলে তুমি একটা রিস্টোর্ড ইমেজের কোয়ালিটি মেজার করতে পারো, কিন্তু একটা এনহান্সড ইমেজের কোয়ালিটি তুমি মেজার করতে পারো না, রাইট? তাহলে ফার্স্ট কি করলাম, ইমেজ অ্যাকুইজিশন, তারপরে ইমেজ এনহান্সমেন্ট, তারপরে ইমেজ রিস্টোরেশন। এবার এখনো পর্যন্ত যা যা কাজ করার কথা আমরা বললাম, দেখো এই সমস্ত কাজগুলো আমরা ইনিশিয়ালি করলাম অন সে গ্রে স্কেল ইমেজেস, রাইট? এবার যেহেতু আমরা কালার ইমেজ নিয়ে সাধারণত কাজ করি বা বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করি, এবং যেহেতু আমরা একটা কালার ইমেজকে ভেবে দেখো টিপিক্যালি রিপ্রেজেন্টেড কিছু গ্রে স্কেল ইমেজের কালেকশন বলে মনে করি, যেটা একটু আগে বলছিলাম রেড চ্যানেল, গ্রিন চ্যানেল অ্যান্ড ব্লু চ্যানেল, সেজন্য আমাকে তাহলে কালার ইমেজকে প্রসেস করার জন্য কি কি মোডালিটিস ফলো করতে হবে সেগুলো জানতে হবে। মানে আমি তো জাস্ট একটা ধরন বললাম যে একটা কালার ইমেজকে আমরা 3টে গ্রে স্কেল ইমেজের কালেকশন বলে মনে করতে পারি, যার একটাকে আমি রেড ইমেজ বা রেড চ্যানেল,
গ্রিন ইমেজ বা গ্রিন চ্যানেল, ব্লু ইমেজ বা ব্লু চ্যানেল বলে মনে করবো। এটা তো আমি একটা ধরন বললাম। এরকম কালার ইমেজের রিপ্রেজেন্টেশনের ডিফারেন্ট ডিফারেন্ট ধরন থাকবে। সেই প্রত্যেকটা ধরন কোনটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল হবে, কিভাবে অ্যাপ্লিকেবল হবে, সেটা বোঝার একটা স্কোপ থাকবে। সেটাই তাহলে আমাকে দেখো নেক্সট কালার ইমেজ প্রসেসিংয়ের জায়গাটায় গিয়ে আলোচনা করতে হবে। এবার এই যে আমরা দেখো ইমেজকে প্রসেস করব বলছি, এই প্রসেসিংটা আমরা করতে পারি দুরকমভাবে। একটাকে আমরা বলছি স্পেশিয়াল ডোমেন ইমেজ প্রসেসিং, আর একটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি ডোমেন বা ট্রান্সফর্ম ডোমেন ইমেজ প্রসেসিং। এর মানে কি? বেশ কিছুক্ষণ আগে দেখো আমরা ইমেজ বলতে একটা 2 ডাইমেনশনাল ফাংশনের কথা বলছিলাম, এফ অফ এক্স কমা ওয়াই। তাতে আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেটে একটা স্পেসিফিক ইন্টেন্সিটি ভ্যালু পাচ্ছিলাম উইদিন সাম স্পেসিফিক রেঞ্জ। তো আমি আমার এই প্রসেসিংগুলো যদি সরাসরি ওই এফের ওপরেই অ্যাপ্লাই করে দিই, তাহলে সেটাকে আমি বলবো স্পেশিয়াল ডোমেন ইমেজ প্রসেসিং। ওয়্যারঅ্যাজ এফ বলে ওই ফাংশনাল ভ্যালুটার ওপর কোনো ধরনের প্রসেসিং করার আগে আমরা এফটাকে যদি ট্রান্সফর্ম করে দিই ইনটু সাম আদার ফাংশন সে জি, তাহলে এবং সেই জি এর ওপর যদি প্রসেসিংগুলো করি, তাহলে সেটাকে আমরা বলছি ট্রান্সফর্ম ডোমেন ইমেজ প্রসেসিং। এবার এই ট্রান্সফর্ম ডোমেন ইমেজ প্রসেসিংয়ে যত ধরনের কাজকর্ম করা হয় তার মধ্যে সবথেকে পপুলার এবং সবথেকে ফেমাস কাজগুলো করার জন্য মানে কাজগুলো হলো মূলত ফুরিয়ার ট্রান্সফরমেশন ওভার অ্যান ইমেজ, অথবা কোসাইন ট্রান্সফরমেশন ওভার অ্যান ইমেজ, অথবা অথবা ওয়েভলেট বেস ট্রান্সফরমেশন ওভার অ্যান ইমেজ। আমি কিন্তু ইমেজটাকে প্রসেস করছি না, আমি কিন্তু ইমেজের ওপর একটা ট্রান্সফরমেশন ফাংশন কাজে লাগিয়ে ইমেজ ফাংশনটাকে ইটসেলফ ট্রান্সফর্ম করে দিয়ে তারপর তার উপর প্রসেসিং করছি। এইটা যদি করি তাহলে সেটাকে আমি বলছি ট্রান্সফর্ম ডোমেন প্রসেসিং অফ দ্য ইমেজ। তো আমরা এখানে মূলত দু ধরনের ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটাকে আমরা টিপিক্যালি বলবো ফুরিয়ার ট্রান্সফরমেশন, আর একটাকে আমরা বলবো ওয়েভলেট ট্রান্সফরমেশন। যদিও এই ধরনের ট্রান্সফরমেশনগুলো রিগোরাস এবং এক্সটেন্সিভ লেভেল অফ ম্যাথামেটিক্যাল প্রিরিকুইজাইটসের দরকার নিয়ে কাজ করে। কেমন? এবার যেই দেখো এই অবধি হলো, এবার আমরা বললাম আমরা একটা ইমেজকে ট্রান্সমিট করব ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। এবার আমরা এটা জানি যে কোনো একটা ডেটাকে ট্রান্সমিট করার আগে অবভিয়াসলি তার সাইজটাকে যদি সামাও কমিয়ে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই আমার স্পেস রিকোয়ারমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমার ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট দুটোই কমে যায়। তো আমরা একটা ইমেজের ট্রান্সমিশনের আগে যদি ইমেজের সাইজটাকে সামাও রিডিউস করে দিই, তাহলে সেটাকে আমরা বলবো কম্প্রেশন অফ অ্যান ইমেজ বা ইমেজ কম্প্রেশন। এবার এই ইমেজ কম্প্রেশনের জায়গাটায় আমাদের মূলত দু ধরনের কম্প্রেশন নিয়ে আলোচনা করতে হবে, যার একটাকে আমরা বলবো লসি কম্প্রেশন। সেখানে কি হবে, কম্প্রেসড ইমেজ থেকে তুমি কোনোভাবে অরিজিনাল ইমেজটা আর ফিরে পাবে না। এটা কিন্তু ভিজুয়ালি নয়, মানে তুমি রামের ছবিকে কম্প্রেস করে শ্যামের ছবি বানিয়ে দিচ্ছ, এটা কিন্তু ডেফিনেটলি নয়। অবভিয়াসলি রামের ছবিকে কম্প্রেস করে রামের ছবিই বানিয়েছো, বাট মাই পয়েন্ট ইজ তুমি যা বানিয়েছো সেখান থেকে অরিজিনাল ছবিটাকে আর ফিরে পাওয়া যদি সম্ভব না হয়, তাহলে দিস উইল বি রেফার্ড অ্যাজ লসি কম্প্রেশন অফ দ্য ইমেজ। আর যদি আমরা অরিজিনাল ইমেজটাকে কম্প্রেসড ইমেজ থেকে রিভার্ট ব্যাক করাতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো লসলেস কম্প্রেশন অফ দ্য ইমেজ। আমরা দেখবে এই যে ডিফারেন্ট ইমেজ ফরম্যাট নিয়ে কাজ করি, মানে ডট জেপিজি ইমেজ, ডট বিএমপি ইমেজ বা ডট পিএনজি ইমেজ, এই ডট জেপিজি ইত্যাদি, এগুলো সবই হচ্ছে ডিফারেন্ট কম্প্রেশন টেকনিক। জেপিজি বা জেপিইজি এগুলো বেসিক্যালি একটা কম্প্রেশন টেকনিক, যে কম্প্রেশন টেকনিকটা ফলো করে একটা ইমেজকে তুমি মূলত কম্প্রেস করে দাও বা তার সাইজটাকে রিডিউস করে দাও। এবার পরবর্তীকালে এটা আলোচনা করার জায়গা আছে যে আমরা
জেপেগ কম্প্রেশনটাকে লসলেস বলবো বা লসি বলবো নাকি বলবো না ইত্যাদি। কিন্তু আপাতত আমরা ভাবছি ইমেজ কম্প্রেশন ইজ জাস্ট দ্য প্রসিডিওর where the size of the image is reduced. Why? For storage requirement as well as for bandwidth requirement, obviously during the transportation of the image. এরপরে দেখো আমাকে একটা ইমেজের ওপর মরফোলজিক্যাল প্রসেসিং এর কথা ভাবতে হবে। এবার মরফোলজিক্যাল প্রসেসিং এর আমি একটুখানি বলি, তাহলে দেখো বুঝতে হয়তো সুবিধে হতে পারে। ধরো তোমাকে একটা আম গাছের ছবি দিয়েছি, যেটা একটু আগে আমি বলছিলাম, দিয়ে তোমায় আমি বলছি যে এই ছবি থেকে তুমি আম এবং আম পাতা কোনগুলো সেটা আইডেন্টিফাই করে দাও, রাইট? এবার কি করে করব? আমরা জাস্ট ভাবছি যে আমি সামহাও এই আম এবং আম পাতাগুলোকে হয়তো আইডেন্টিফাই করতে পারছি, মানে অবজেক্টগুলোকে সেপারেট করতে পারছি। যে মানে তখনও এটা জানি না যে এটা আম, বা তখনও এটা জানি না যে আম পাতা, বাট এটা জানি যে এটা একটা অবজেক্ট, এটা আর একটা অবজেক্ট, রাইট? তো কোনো একটা ছবি থেকে ধরো তুমি এরকম দুটো অবজেক্টকে আইডেন্টিফাই করতে পেরেছো বাই দ্য ইউজ অফ সেগমেন্টেশন, যেটা একটু আগে বলছিলাম। এরপরে তুমি কি করেছো? তুমি ওই প্রত্যেকটা সেগমেন্টের বা প্রত্যেকটা অবজেক্টের ধরে নেওয়া যাক লেন্থ আর উইথ ক্যালকুলেট করেছো ইচ অফ দ্য অবজেক্টের বা অবজেক্ট কম্পোনেন্টের। মানে একটা পাতার ছবিকে আলাদা করে ভেবেছো, অনেকগুলো আমের মধ্যে থেকে একটা আমকে আলাদা করে নিয়ে ভেবেছো অ্যান্ড অল। এবার ভেবে দেখো আম পাতার যে টিপিক্যাল শেপ, সেই অনুযায়ী তাহলে একটা আম পাতার ছবির যে লেন্থ তুমি পাবে সেটা নিশ্চয়ই তার উইথের থেকে বড় হবে। ওয়ারাস যখন তুমি আমের ছবিটা তুলবে তখন সেখানে দেখো লেন্থ আর উইথ এগুলো রিলেটিভলি অন্যরকম হবে। তো আমি জাস্ট ভাবছি যে যদি লেন্থ আর উইথ এদের রেশিও নিলে দেখা যায় যে সেই রেশিওটা 0.5-এর থেকে কম এসছে, তাহলে আমি এটাকে মেবি একটা আম বলে মনে করব। আর যদি দেখা যায় যে এই রেশিওটা ইভেন সে 0.25-এর থেকে কম এসছে, তাহলে আমি এটাকে আম পাতা বলে মনে করবো। ধরো মানে আমি জাস্ট অ্যাবসার্ড ভ্যালুস বললাম, এরকম ধরো বললে। তো দেখো আমি একটা ইমেজ থেকে ইমেজের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস, মানে লেন্থ অফ দ্য ইমেজ, ডাইমেনশন অফ উইথ অফ দ্য ইমেজ, লেন্থ এবং উইথের রেশিও অ্যান্ড অল, এই সমস্ত কিছু এক্সট্র্যাক্ট করে নিয়ে তারপরে কোনো একটা কনক্লুশনে যাওয়ার কথা ভাবলাম। তো আমরা যে ধরনের ইমেজ প্রসেসিং টাস্কের ক্ষেত্রে কোনো একটা ইমেজ থেকে ডিফারেন্ট অ্যাট্রিবিউট জেনারেট করে, লাইক লেন্থ, উইথ অ্যান্ড সো অন, ডিফারেন্ট অ্যাট্রিবিউট জেনারেট করে ফার্দার ইনফরমেশান এক্সট্রাকশনের কথা ভাববো, সেটাকে টিপিক্যালি আমরা ইমেজ প্রসেসিং টাস্কের রেসপেক্টে মরফোলজিক্যাল প্রসেসিং বলে মনে করব। এবার এই যে দেখো আমি মরফোলজিক্যাল প্রসেসিং করছি বা সেগমেন্টেশন করছি, এগুলো কেন করছি? যাতে ওই যে বলছিলাম ফেসবুকে ছবি পোস্ট করার সময় তুমি ফেসটাকে আইডেন্টিফাই করেছো, দ্যাট ইজ ফাইন, কিন্তু এই ফেসটাই যে রামের ফেস, সেই ধরনের ডিসিশন মেকিং টাস্ক তুমি অ্যাকমপ্লিশ করতে পারো বা প্যাটার্ন রিকগনাইজ করতে পারো। এই অর্ডারে তাহলে আমরা সবসময় ইমেজ প্রসেসিংয়ের ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিসগুলো অ্যাকমপ্লিশ করবো। ফার্স্টে অ্যাকুইজিশন, দেন এনহান্সমেন্ট, দেন রিস্টোরেশন, if it is a color image then color image processing, then transformation of the image in frequency domain, then maybe compression of the image, then maybe morphological processing of the image, maybe segmentation of the image, and finally some kind of pattern recognition. কেমন? এই অর্ডারে মোটামুটিভাবে যদি কাজগুলো করা যায় তাহলে একটা স্পেসিফিক প্রবলেম ডোমেনকে মাথায় রেখে স্পেসিফিক পারপাসে মোটামুটিভাবে ইমেজকে প্রসেস করে ফেলা যায়, যদি এরমটা করা যায় আর কি। এবার আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে এই ইমেজ অ্যাকুইজিশন থেকে মোটামুটিভাবে শুরু করা, ইমেজ এনহান্সমেন্ট পর্যন্ত পড়া, ইমেজ সেগমেন্টেশন পড়া এবং ইমেজ ট্রান্সফরমেশন, এই জায়গাটা পড়া। মানে টু বি মোর স্পেসিফিক, আমি যে বইটাকে তোমাদের রেফার করেছিলাম
গনজালেস অ্যান্ড উডস ডিজিটাল ইমেজ প্রসেসিং, সেই বইয়ের চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 অ্যান্ড 4, কিছুটা চ্যাপ্টার 5, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 7, এইগুলো পড়ে ফেলাটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। কেমন? এবার সেটা কোন অর্ডারে পড়বো, কীভাবে পড়বো, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমরা মোটামুটিভাবে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে চাইছি ইন আওয়ার ফোর্থকামিং ক্লাসেস। কেমন?